আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। স্বাগত সবাইকে নতুন একটি ভয় ও সাসপেন্সের এপিসোডে। কেমন আছো সবাই? আশা করি সবার শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। আজ যে ঘটনাটি তোমাদের জন্য, ঘটনাটি কলকাতার এমন একটি স্থানকে ঘিরে, যে স্থানের নাম কলকাতার কোনো মানুষ শোনেনি, এমন মানুষ খুব কমই আছে। পার্ক স্ট্রিট সিমেট্রি এই নামটা কলকাতার মানুষের মনে যেমন সৌন্দর্য, শান্তি ও নির্জনতার জন্য নাম করে নিয়েছে, এমনই আরও একটি জিনিসের জন্য এর দুর্নামও আছে, প্রেত, ভূত অথবা অশরীরী। এখনো অনেকের কাছে শোনা যায় এই জায়গায় গেলে নাকি তেনাদের অবস্থান অনেকে আজও বুঝতে পারে। তাই আজ তোমাদের জন্য পার্ক স্ট্রিট সিমেট্রির একটি সত্য ভৌতিক ঘটনা। সঙ্গে আমি আছি রাজ। কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেল অথবা আমার গলা নতুন শুনছো, তাদের সবাইকে বলছি প্লিজ একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবে না, যদি ঘটনাটি তোমাদের ভালো লাগে। শুরু করবো আজকের 26 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন দীপক মজুমদার। হেই রাজদা, আমি দীপক মজুমদার কাঁকুড়গাছি থেকে ঘটনাটি লিখছি। আজ প্রায় 2 মাস হলো তোমাদের এপিসোডগুলো শুনছি। সত্যি এক কথায় অনবদ্য। প্রত্যেক উইকে এখন ওয়েট করে থাকি কখন তোমাদের এপিসোড আপলোড হবে। ভালোবাসা নিও তোমার ছোট্ট ভাইটার থেকে। এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। এবার ঘটনায় আসছি। ঘটনাটি ঘটেছিল আমার মামার সাথে প্রায় 10 থেকে 11 বছর আগে। আসলে আমার মামার বাড়ি রুবি আনন্দপুরে। মামা তখন কলেজের 2nd ইয়ার। মামা কলকাতারই খুবই এক নামি কলেজে পড়তো। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য সেই কলেজটির নাম নিলাম না। সেদিন মামা প্রতিদিনের মতনই কলেজ যায়। কলেজে গিয়ে তার বন্ধুদের কাছে শোনে কলেজে সেই দিন 3টে ক্লাসের জায়গায় 1টি ক্লাস হবে। তারপর ওই 1টি ক্লাস করে সবাই মিলে প্ল্যান করে কোথাও ঘুরতে যাবে। তাদের মধ্যে অনেকেই রবীন্দ্র সরোবর লেক, বাবুঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি আরও অনেক নাম বলে। কিন্তু ওই কথায় আছে না, কোনো এক জায়গার নামের আগে যদি ভৌতিক জুড়ে দেওয়া যায়, তবে সেই জায়গার প্রতি আকর্ষণ মানুষের আরও দ্বিগুণ হয়ে যায়। তেমনি আমার মামার এক বন্ধু অতুল বলে, দেখ ভাই, যা যা নাম বললি না, সেখানে গেলে শুধুমাত্র জোড়ায় জোড়ায় আলিঙ্গন ছাড়া কিছু দেখতে পাবি না। মামা বলে, তবে আর কি, চল সবাই সবার বাড়িতে ফিরে যাই। অতুল বলে ওঠে, আরে বাড়ি কেন যাবি, চল না পার্ক স্ট্রিট সিমেট্রি থেকে ঘুরে আসি। গেছিস কোনোদিন কেউ তোরা? যাসনি তো? পার্ক স্ট্রিট সিমেট্রির নাম শুধু আজ থেকে নয়, অনেক আগে থেকেই হন্টেড প্লেস নামে খ্যাত, তা আমরা সবাই জানি। এই নাম শোনা মাত্রই সবার মুখে কেমন যেন একটা উজ্জ্বল ভাব চলে এলো। আমার মামাকে মিলিয়ে তারা মোট 4 জন ছিল। পার্ক স্ট্রিটের কথা শুনে সবাই রাজি, শুধুমাত্র আমার মামা বাদে। কারণবশত আমার মামা জানায় যে তার ওইসব জায়গায় যাওয়া বারণ। কিন্তু আসল কারণটা জানালে হয়তো মামা ভালোই করতো। মামার রাশি খুবই হালকা, যখন তখন হাওয়া বাতাস লেগে যেত, আর তারপরই শরীর খারাপ ও আরও অনেক কিছু। এমনও অনেক সময় হয়েছে
এই সব কারণে মামাকে প্রায় 1 বছর ভুগতে হয়েছে। তাই মামা বেশিরভাগ সময় এই সব থেকে দূরে দূরে থাকতো। মামার এই বারণ অনেকবার তার বন্ধুদের সামনে রাখার পরও তারা কেউ তার কথাই শোনে না। প্রায় অনেক জোর করার পর শেষে যেতে রাজি হয় মামা। তবে মামাও তাদের সামনে একটি শর্ত রাখে যে মামা যেতে পারে, কিন্তু বেশিক্ষণ সেইখানে থাকা চলবে না। এতে অবশ্য তার বন্ধুরা রাজি হয়। প্রায় 12টা। যাদবপুর থেকে বাস করে প্রায় 1.5 ঘন্টা পর এসে পৌঁছয় পার্ক স্ট্রিট সিমেট্রির সামনে এসে 2 টাকা দিয়ে টিকিট কেটে তারা প্রবেশ করে সিমেট্রির ভেতর। সূর্য তখনও প্রায় মাথার ওপর। তেমনভাবে কেউ নেই, শুধুমাত্র 3 জন বৃদ্ধ ভেতরে হাঁটছে ওর নিজেদের মধ্যেই কথাবার্তা বলছে। সিমেট্রিতে প্রবেশ করা মাত্রই মামার কেমন যেন খুব খারাপ অনুভূতি হতে শুরু করলো। মামা আবারও তার বন্ধুদেরকে বারণ করে। মামা বলে, চল না রে, ফিরে যাই, আমার খুব একটা ভালো লাগছে না, তোরা বুঝতে পারছিস না, অসুবিধা হয়ে যাবে, চল না ফিরে যাই, তোরা নয় পরে আসিস আমাকে ছেড়ে। এই বলা মাত্রই তার বন্ধুরা তাকে নিয়ে আবার হাসাহাসি করতে শুরু করে। মামা আর কিছু না বলে হাঁটতে থাকে তাদের সাথে। কিছুটা হাঁটাহাঁটি করার পর তারা সিমেট্রির কিছুটা ভেতরে ঢোকে। ভিতরটা সত্যিই খুব নির্জন। চারিদিকে প্রায় হাজারে হাজারে কবর। একদম নির্জন চারিদিক। পাখি ও ঝিঝি পোকার ডাক যেন নির্জনতার মধ্যেও এক শান্তির প্রমাণ দিচ্ছে। বড় বড় মূর্তি ও বড় বড় শাখা প্রশাখাযুক্ত বটগাছগুলো দেখলে রাতে হয়তো ভয় লাগতো, কিন্তু এখন তা এক কথায় ভয়ঙ্কর সুন্দর বললেই ভালো হয়। মামা এদিক ওদিক দেখতে দেখতে একটা বুড়ো বটগাছের তলায় গিয়ে বসে। তারপর বলে, দেখ ভাই, অনেকক্ষণ থেকে হাঁটছি, তোদের সব কথা শুনেছি, আর পারছি না রে। দেখ জায়গাটাও কত ভালো, চল না এখানে বসে টিফিনটা করে নি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। এই শুনে তার বন্ধুরাও আর কিছু বলে না। বটগাছটার নিচে বসে একে একে তাদের টিফিন বার করে খেতে শুরু করলো। মামা টিফিনটা সবে খাবে এমন সময় মনে হলো বটগাছের ওপর থেকে তাকে যেন কেউ নজরে রাখছে। একবার ভেবে নিয়ে মাথা ওঠাতেই দেখে একটা কালো কুচকুচে কাক, এবং স্বাভাবিক কাকের থেকে হয়তো দ্বিগুণ, মামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, কাকটি তাকিয়ে ঠিকই, তবে সে ডাকছে না, শুধু একভাবে মামার দিকে তাকিয়ে আছে। সাধারণত কাককে এইভাবে চুপ করে বসে থাকতে মামা কখনোই দেখেনি। মামা একটু অবাক হয়, তারপর ভাবে যে হয়তো কাকটা তাদের দিকে নয়, তাদের খাবারের দিকে তাকিয়ে। মামা তার ভাগের রুটি থেকে এক টুকরো রুটি তাকে দেখিয়ে কিছুটা দূরে ছুঁড়ে দেয়। কাকটি এসে রুটিটা নিয়ে আবারও গাছে উঠে যায়। মামারা খেয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে উঠবে এমন সময় মামার মনে হলো পায়ের তলায় যেন খুব জোরে ব্যথা করছে। হাত দিতেই দেখে পায়ের তলা থেকে গল গল করে রক্ত পড়ছে। এই দেখে মামার বন্ধুরা মামাকে বসালো। তারা সবাই মিলে একটু রুমাল বেঁধে দেয় মামার পায়ে। তারপর সবাই মামাকে জিজ্ঞাসা করে যে এটি কিভাবে হলো, কিন্তু এর উত্তর মামার নিজেরও জানা ছিল না। মামা বুঝতেই পারেনি এই কাঁটা তার পায়ে কি করে আসলো। সিমেট্রি থেকে বের হবার সময় মামা খুবই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, যে কাকটা বট গাছের ওপরে বসে মামার দিকে তাকিয়েছিল, সে কাকটি যেন খুবই উত্তেজিত হয়ে মামার দিকে তাকিয়ে কর্কশ স্বরে ডেকে যাচ্ছে, এবং মামার শরীর হঠাৎ করে খুবই ভারী হয়ে যায়। খালি মনে হতে থাকে কেউ যেন মামাকে একভাবে দেখে যাচ্ছে, তবে তার কোনো অস্তিত্ব মামা পায় না।
এই ঘটনা ঘটার পর থেকে মামার সাথে ঘটতে থাকে কিছু অবাস্তব ঘটনা। যেমন একদিনের কথা, তখন বোধহয় মধ্যরাত, মামা তার রুমে ঘুমোচ্ছে। এমন সময় জানালার পাশের শিমুল গাছ থেকে শোনা যাচ্ছে কর্কশ স্বরে কাকের ডাক। আর এমনভাবেই ডাকছে যেন সেই ডাক অতি রাগের, অতি ক্ষোভের ডাক। মামার ঘুম ভাঙতেই মামা উঠে জানালার পাশের শিমুল গাছটার দিকে তাকালো। মামা দেখে কালো কুচকুচে একটি কাক সাধারণ কাকের থেকে যেন বেশ খানিকটা বড়। মামার দিকে তাকিয়ে তার রাগের চোটে ডেকেই চলেছে। মামা দেখে খুবই অবাক হয়। এত রাতে কাক ডাকছে, তাও আবার এমন ভাবে। মামা একবার আশপাশটা দেখে নিল। আশপাশটা দেখার সময় যখন শিমুল গাছটার নিচে মামা তাকালো, মামা দেখে শিমুল গাছটার নিচের ঝোপের সামনে দাঁড়িয়ে এক কুচকুচে কালো অবয়ব। সেই অবয়ব যেন কোনো অন্ধকারের অতল গহ্বর থেকে উঠে এসেছে। তার রক্তের মতন লাল চোখ দিয়ে একভাবে তাকিয়ে মামার দিকে। মামা তা দেখে তাড়াহুড়ো করে ব্যালকনির দরজা বন্ধ করে চলে আসে ঘরে। প্রথমবার সিমেন্টটিতে ঢুকে মামার ঠিক যেমন অনুভূতি হয়েছিল, এখন ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। অনেকক্ষণ ভয়ে ভয়ে শুয়ে থাকার পর মামার চোখ ঘুমে বন্ধ হয়ে আসে। এর পরের ঘটনাটি ঘটে ঠিক দ্বিতীয় দিন রাতে। মামার ঘুম ভাঙে এক মাটি খোঁড়ার শব্দে। যেন মনে হচ্ছে মামাদের পাশের খালি জায়গাটায় কেউ অনবরত খুঁড়ে চলেছে। মামা ঘুম থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে। অনবরত মাটি খোঁড়ার আওয়াজ শুনে মামা ভাবে হয়তো কোনো চোর ডাকাতের উৎপাত। তারপর উঠে মামা ব্যালকনিতে গিয়ে যা দেখে তা দেখে মামা ভয় কাঁপতে শুরু করে। মামা দেখে নিচের জমিতে সেই আগের দিনের কালো অবয়বটি কবরের জন্য মাটি খুঁড়ছে। তার পাশেই রাখা এক মস্ত বড় কফিন। আর পাশের শিমুল গাছটা থেকে সেই কাকটি আবারও অনবরত ডেকে চলেছে। মামা ধরপড় করে ব্যালকনির মেঝেতে বসে পড়ে। প্রায় হামাগুড়ি দিতে দিতে আসে ঘরের ভেতরে। অনেকবার চিৎকার করে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যা হোক করে দরজা খুলতে যাবে, এমন সময় মামার পিঠে এসে পড়ে একটা বরফের থেকেও ঠান্ডা হাত। মামা ভয় হাঁপাতে হাঁপাতে পেছনের দিকে তাকিয়ে দেখে মানুষের থেকে দ্বিগুণ বড় একটি কালো অবয়ব মামার দিকে রেগে হিংস্রভাবে তাকিয়ে আছে। মামা পাথর হয়ে শুয়ে থাকে মাটিতে। তার শরীরে যেন আর কোনো জড়ই অবশিষ্ট নেই। অবয়বটি মামার হাত ধরে টানতে যাবে, তখনই অবয়বটি বিকট স্বরে চিৎকার করে ছিটকে পড়ে ঘরের বাইরে। এই সব আর সহ্য করতে না পেরে একটা সময় মামা জ্ঞান হারায়। পরের দিন ঘুম থেকে উঠছে না দেখে আমার দিদা ঘরের দরজা খুলতে মামাকে উদ্ধার করে মামার ঘরের মেঝে থেকে অজ্ঞান অবস্থায়। সেই দিন থেকে মামার দুম জ্বর। সব ঘটনা খুলে বলে দাদু ও দিদাকে। তারপর তারা দুজন মিলে এক মসজিদে নিয়ে যায় মামাকে। তারপর সেইখানকার মৌলানা সাহেব মামার সব ঘটনা শুনে মামাকে জলপোড়া এবং একটি তাবিজ দেয়। সেই জলপোড়া 1 মাস চেটাতে বলে বাড়িতে। মৌলানা সাহেবকে কি হয়েছে জিজ্ঞাসা করার পর মৌলানা সাহেব বলেন, গোরস্থানে যাওয়ার পর তারা সেইখানে বসে খাওয়া দাওয়া করে। ওই গন্ধেই মামা ও মামার বন্ধুদের দিকে আকৃষ্ট হয় খুবই ভয়ঙ্কর এক পিশাচ। কিন্তু তবুও সেই পিশাচ আমার মামার পেছন করতো না। কোনো না কোনো কারণে সেইখানে মামার রক্তক্ষরণ হয়। আর এই কারণেই সেই রক্তের গন্ধ এবং মামার সবচাইতে হালকা রাশি হওয়ার কারণে সেই পিশাচ পিছু নেয় মামার।
সে পিশাচ মামাকে মেরে মামাকে তাদের জগতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মামার হাতের রুদ্রাক্ষের মালা মামাকে বাঁচিয়ে নেয়। আজ প্রায় 10 থেকে 11 বছর কেটে গেছে। এখনো মামাকে অনেক সময় এরকম অসুবিধার মুখে পড়তে হয়, কিন্তু মামার জীবনে সবথেকে ভয়ঙ্করতম যদি ঘটনা থাকে তবে এই ঘটনাটি, যা মামা হয়তো কোনোদিনও ভুলতে পারবে না। কেমন লাগলো আজকের ঘটনাটি? থ্যাংক ইউ সো মাচ দীপক আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, আর আমাদেরকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। এইভাবেই সাপোর্ট করে যাও, এইভাবেই ঘটনা পাঠাও। আমি চাই যদি তোমার মামার সঙ্গে আরও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাও প্লিজ পাঠিও, আমাদের সত্যিই খুব ভালো লাগবে। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারো, অথবা আরও একটি পথ আছে আমাদেরকে ঘটনা পাঠানোর। আমরা ফেসবুকে একটি নতুন গ্রুপ খুলেছি পেজ জনির, সেখানেও তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারো, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে এবং আজকের ঘটনাটা তোমার জন্য কেমন ছিল, কেমনভাবে এনজয় করলে ঘটনাটি। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।